গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা খুব সুন্দর, মধুমিতার মনের কথার আমাদের মধুর দেওয়া। কোথা থেকে যে এত সুন্দর টপিক, ও টপিক কালেকশন করে। আমি যেরকম কয়েন কালেকশন করি, কোটস কালেকশন করি, কোটস উক্তি, বড় বড় মানুষের কোটস কালেকশন করি, ছোটোবেলায় স্ট্যাম্প কালেকশন করতাম, প্রচুর কিছু কালেকশন করতাম। ও বোধহয় ওরকম কালেকশন করে। তো এর আগের দিন বলছিলাম মারাত্মক জিনিস কালেকশন না, অদ্ভুত। মানে এই যে আজকের টপিকটা, এটা আমি জানি না ও কোথা থেকে কালেক্ট করেছে, খুব সুন্দর। তো আজকের টপিকটা মধুর দেওয়া। আমি একটু পড়ি, এত সুন্দর। বিষয়টা হচ্ছে, পৃথিবীতে একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। বেশিরভাগটা সত্যি, মানে অন্তত 70% তো আমার যতটুকু নজর যায় বা আমার যতটুকু অভিজ্ঞতা যায়, তাতে কিন্তু 70% মানুষ এটা প্রথমটা তো সবার। তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। কি বলবো আমি, আমি সত্যি জানি না কি বলবো। আমি 2 বছর ধরে কিন্তু এই কজ অ্যান্ড এফেক্টই বক বক করে চলেছি, নিজে যা শিখি তোমাদেরকে তাই শেখাই। কিন্তু এই কথাটা এতটা সত্যি না, এই যে এত মানুষকে আমরা বলতে থাকি বা নিজেরাও শিখতে থাকি, কাজ হয় না খুব একটা। যাই হোক, তো জোকস অ্যাপার্ট, আমি টপিকে আসি। সেটা হচ্ছে যে মানুষের কথা বলা হয়েছে, পৃথিবীতে একমাত্র প্রাণী যার প্রাণ আছে, সে কাঁদতে কাঁদতে জন্মায়। সে আমি মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম, এ যেন সেই কোনো একটা অফিসে ঢুকতে গেলে আজকাল সেই হাতের ছাপ আরও কত কী করতে পড়েছে। আমাদের জন্মানোর সময় ওই টিকিটটা দিতে হয়, ওই কর্মটি আমাদের করে পৃথিবীতে ল্যান্ড করতে হয়, মানে ভূমিষ্ঠ হতে হয়। যতক্ষণ না আমরা কাঁদছি, ওই কর্মটি করছি, ততক্ষণ তো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, অক্সিজেন টানা বা মানে কি বলবো, মানে ওই মানে আমি যে এবার ভূমিষ্ঠ হব, আমি ল্যান্ড করব পৃথিবীর মাটিতে, ওই টিকিটটি আমাদের দিয়ে অফিসে যেন ঢুকছি আমি কর্মক্ষেত্রে, সেরকম আমাকে ওইটি দিয়ে ঢুকতে হয়। তো এগুলো মজা করে বলছি, সেটার একটা বৈজ্ঞানিক ইয়ে আছে, আমরা জানি। তো মায়ের ওম থেকে আমরা পৃথিবীতে আসছি, আমাদের ওই নিঃশ্বাস প্রশ্বাস ঠিক হচ্ছে, অক্সিজেন নিচ্ছি। তো ওটা আমি ওইভাবেই এটা করতে, আজকের এই কোটটার সাথে মিলিয়ে বলবার জন্য বললাম, এই যেন ঠিক ওই কর্মটি করে আমাদের পৃথিবীতে এন্টার করতে হয়, ওই কেঁদে আসতে হয়। তার জন্য ডাক্তাররা কিন্তু অনেক সময় মানে সে পিঠে চাপড় মেরে, অনেকে আছে নিজেই কাঁদে, আর অনেকে আছে সময় লাগে কাঁদতে। বা যাই হোক, আমার মেয়ে তো এমন চিৎকার করেছিল, সে এখনও, মানে আমার যিনি মানে মাম্মাম যার হাতে হয়েছে, উনি নেই এখন ইয়েতে, কিন্তু কাকিমা মানে ডাক্তারের যিনি ওয়াইফ, তোমরা হয়তো ওনার নাম অনেকে চিনবে, খুব বিখ্যাত ডাক্তার, মানে গাইনোকোলজিস্ট। ওনার নাম ডক্টর মিহির চ্যাটার্জি। উনি আমার, আমি কাকা বলতাম, মানে ডাক্তার কাকু বলতাম। তো ডক্টর মিহির চ্যাটার্জি যিনি ওয়াইফ, কাকিমা অনেক দিন অবধি মজা করে বলেছেন যে তোমার ডাক্তারবাবু বলেছিল যে রঞ্জনার মধ্যে আওয়াজ বেরোয় না, রঞ্জনার মেয়ে মানে নার্সিংহোম কাঁপিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে সেই চিৎকার করে। তো আমি এসছি সেই রকম। তো যাই হোক, সত্যিই তাই, আমাদের ওই কর্মটি করে, প্রথম কর্ম আমাদের ওই কান্না। আমরা যদি না কাঁদি, আর না আমি কাঁদবো না, আমি কাঁদতে ভালোবাসি না, বা আমি কারোর সামনে চোখের জল ফেলি না, এইসব পরের কথা। আগে ওই টিকিটটি দিয়ে আমাদের আসতে হবে। তো এটা হচ্ছে মানে অবশ্যম্ভাবী, মানে অ্যাবসলিউট, মানে কি বলবো, এটা করতে হয় আমাদের প্রত্যেকে। কিন্তু পরেরগুলো হচ্ছে আমাদের কিন্তু ওই মানে করবো কি করবো না, সেটা ডিপেন্ড করছে আমাদের উপর। কী কী? একটা হচ্ছে অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে চলে যায়, একদম চোখে দেখা এগুলো। তো ওইখানেই কিন্তু আমাদের বাকি কর্ম তৈরি হয়। এবার অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে, অভিযোগ আর আফসোসটা কিন্তু একদম কনস্ট্যান্ট, মানে সবটাই করছে পৃথিবীতে। রান্নাবান্না করছি, অফিস করছি, বাচ্চা পড়াচ্ছি, বিয়ে থা হচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি, বড় বড় কাজকর্ম করছি, সবই কিছু করছি। কিন্তু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগও করছি, আফসোসও করছি। মানে এরকম মানুষ খুব কম যারা অভিযোগ করছে না বা আফসোস করছে না। তো ওই যে জার্নিটা শুরু হয়েছে সেই টিকিটটা দিয়ে, প্রথম কর্মটি করে,
তারপরে আমরা এগোচ্ছি তো ওইদিকেই। একটা সময় যে কোনো জিনিসেরই একটা স্যাচুরেশন থাকে, তো সেই দিকে আমরা এগোচ্ছি জার্নির শেষে, এবং সেটার বেশিরভাগটা আমরা ওই করতে 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 যাচ্ছি। কিন্তু সব থেকে যেটা বড় কথা, যেটা মানে কি বলবো, মানে একেবারেই আমাদের হাতের কাছে থাকে, সেইটা আমরা অ্যাপ্লাই করি না। সেটা কি? সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস। যে যখনই আমার অভিযোগ আসছে বা যখনই আমি আফসোস করছি, খুবই খারাপ কজ, সেই আবার কজে চলে এলাম, আমার কিছু হলো না, আমার জীবনটা, মানে আমি এরকম আমার খুব চেনা মানুষের থেকে দেখি যে আমি কত কম বয়স থেকে চাকরি করেছি সংসার সামলানোর জন্য, আমার জীবনটা কাজ করতে করতেই চলে গেছে। তারপরে প্রচুর প্রচুর সেদিনে একটা কমেন্ট এসেছিলো যে মানুষ ঠকানোর ক্ষেত্রে, শুনে না বুকটা কেঁপে উঠলো, কেননা আমি ওনাকে চিনি না। কমেন্ট এসছে যে আমি কমেন্টের উত্তরটা দিতে পারিনি। প্রথম কথা, আমি কমেন্টের উত্তর দেওয়ার মতো সময় পাই না, আমার সারাদিন এমন দৌড়াতে থাকি মানে আমাদের, তোমরা জানো আমাদের প্রচুর থাকে, মানে কাজ, মানে বাইরের টিটিংস থাকে, প্লাস আমার একটা ব্যবসা আছে সেই সব। তো তো উনি লিখেছিলেন, একদিকে খারাপও লাগছিল, আবার একদিকে ভাবছিলাম যে উড়ে দুটো দানা থাকলে না উড়ে চলে যেতাম, গিয়ে ওনার মুখটা আমি এমন করে চেপে ধরতাম যে বলে না, এরকম বলে না। তো সেটা তো সম্ভব না। আর আমি না খুব একটা মানে কি বলবো, ওই মানে নই, মানে ওই ঢম করে যে কমেন্ট করায়, খুব একটা অতটা কমেন্ট করাতে আমার হাত, মানে অতটা এখনও পাকাপোক্ত হইনি। আমরা পুরোনো দিনের মানুষ তো, আবার কতটা কমেন্ট করব, তার জন্য আমি একটু চুপ করে গেছি যে যদি সম্ভব হয় আমি ভিডিওতে বলবো, তো উইদাউট টেকিং হার নেম। তো আমি, যিনি লিখেছেন তিনি আমার ভিডিও দেখেন, বোঝা গেল। তো আমি জানি না আপনার বয়স বা কিছু, মনে হয় আমাদের বয়সী হবেন। আপনি লিখেছেন যে ঠকে গেছেন আপনি স্বামীর কাছে। তো আমি না করব, মানে আমাকে যদি বন্ধু ভাবেন, বা আমি জানি না বয়স কীরকম, আমাকে যদি দিদি ভাবেন বা আমাকে যদি বোন ভাবেন, একটা সম্পর্ক তো আমরা স্থাপন করি, এটা আমাদের একটা প্যাটার্ন, মানে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে ভালোবাসি সবার সাথে। যখনই কোনো বাচ্চা ছেলেরা আসে, আমি তখন তাদেরকে সন্তান রূপে দেখি বা ছোট ভাইয়ের মতো দেখি। আজকেই একটা ছোট বাচ্চা ছেলে, আমার জানি না, আমার চ্যানেলে প্রচুর বাচ্চারা আসে, সেই আমার যেন মনে হয় সে প্রজাপতিরা ভিড় করে আসছে ওদের যখন দেখি না, মনটা নেচে ওঠে আমার। জানি না, ওদের আমি চিনি না, কিন্তু ওদের কথা শুনে, ওদের নাম দেখে, প্রোফাইল দেখে বুঝতে পারি এরা ছোট, তখন না সে খুব ভাল লাগে। তো ওরা তো প্রজাপতির মতোই, সত্যি কথা। আমাদের দায়, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ওদের দানা দুটো শক্ত করা, যাতে ওরা অনেকটা ফ্লাই করতে পারে। তো যাই হোক, তো আপনি লিখেছেন আপনি ঠকে গেছেন আপনার স্বামীর কাছে। তা বলবো যে এইভাবে না ভাবলেই ভালো। ঠকে যখন গেছেন আর কি করবেন বলুন, কিছু তো করার নেই। মানে ডিজাইনটাই ওই রকম যে আজকে এখানে ঠকে গেছেন ভাবছেন, তো তো মানে এটা একদম, মানে আমি জীবন দিয়ে দেখেছি যে আপনি যদি এখানে না হয়ে, আপনার স্বামী ইনি না হয়ে অন্য কেউ হতো, আপনি এভাবেই ঠকে যেতেন। কেন বলুন তো? এটা আমাদের কর্মা, এটা আমাদের ওই, আমরা টিকিট দিয়ে ঢুকলাম, প্যাঁ করে কেঁদে আমরা পৃথিবীতে ঢুকলাম উইথ আ ব্যাগেজ, মানে আমাদের ওই সঙ্গে একটা আমাদের থাকে, যেটা মানে কি বলবো, ভিজিবল নয়, মানে আমরা অদৃশ্য, দেখতে পাই না। ওটা আমাদের প্রিভিয়াস লাইফের কর্মা, যেটা ঠাকুর বলেছেন না, প্রারব্ধ। তো কিছুটা সঞ্চিত, মানে এটা নিয়ে আমরা ক্যারি করছি, ওটা তো এখানেই দিয়েছে। টিকিটটা কেটে প্যাঁ করে কেঁদে আমরা যে ঢুকলাম, এখানে কাটাই না আমরা, কিন্তু আমরা কাটাতে পারি না, ওই যে আমরা আফসোস করে অভিযোগ করি। তো বলে না যে যা হয়ে গেছে হয়ে গেছে, এই মুহূর্ত থেকে চেষ্টা করুন, দেখবেন ওই ব্যাগেজটা যেটা আমরা নিয়ে এসেছি না, ওটা কাটতে শুরু করবে। এবং এই স্বামী যাকে ভাবছেন আপনি ঠকে গেছেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক ভালো হয়েছে। হয়তো আমার কথা শুনে আপনি ভাবছেন যে মহিলার মাথার স্ক্রুগুলো ঢিলা, কালকে থেকে ওনার চ্যানেল আর দেখবো না। কিন্তু যদি না দেখেন, সেটা তো কালকে, এখন তো দেখে নিচ্ছেন। আর আমি ভাবছি এটা আমার শেষ মুহূর্ত আপনাকে বলার, তো আমি 100% চেষ্টা করছি আপনাকে বলার। দিদি হন, বোন হোক, যাই হোক, আপনি যেই বয়সী হোক, আপনাকে আমি অনুরোধ করব যে এর ভয় ভাববেন না। কেন বলছি বলুন তো? আসলে আমরা ঠকি না, আসলে আমাদের জন্মটা কিন্তু জিতে যাওয়ার জন্য। আমরা
জিতি না, তার কারণ হচ্ছে আমরা ওই যে আফসোস আর অভিযোগ করি, তার জন্য না আমরা এই জন্মগুলো না মানে ঠিকমতো ইউজ করতে পারি না। আমরা ভাবি এগুলো বোধহয় টেকেন ফর গ্রান্টেড, আসলে তা না। ওই ব্যাগেজটা আমরা খালিও করতে পারি, আবার ওই ব্যাগেজের মধ্যে আমরা আবার নতুন কর্মা পড়ে আবার ঢং ঢং করে আবার নেক্সট জন্মে। অনেকে বলেন যে এই জন্মটাই একটাই জন্ম, আসলে আমাদের দৃষ্টির আমরা যেটা জানি না আমরা সেটা মানি না, এরকম একটা ব্যাপার থাকে। তো তথাগত বুদ্ধের কথা বা সর্বজ্ঞ মানুষদের কথা যখন আমরা দেখি, শুনি, জানি, মিলিয়ে দেখি যে আরে সত্যি তো এই কথাগুলো, এখানে তো কোনো কী বলবো, আমরা তো ওনাদের সাথে দেখা করিনি, কিন্তু ওনাদের টিচিংসগুলো আমরা পড়ি, তো পড়ে আমরা মেলাই যে আরে সত্যি তো এই কথাগুলো তো মিলে যাচ্ছে, হ্যাঁ এরকম তো হয়। তো সেরকমই বলছি, আসলে না আমরা ঠকি না, আমাদের ওই সুযোগটা দেওয়া হয়েছে আমরা কে কীভাবে ওটাকে নিই। কেননা এটা একদম সত্যি কথা যে আপনার যার সাথে বিয়ে হয়েছে, আমি জানি না, হয়তো উনি আপনার সঙ্গেই ভালো করেন না, হয়তো মানে কি বলবো, মানে আপনাকে সম্মান ঠিকমতো আপনি যতটুকু ডিজার্ভ করেন ততটুকু হয়তো আপনি পান না। কিন্তু আপনি যদি আমার কথা একটু হলেও, কালকে থেকে হয়তো দেখবেন না, কিন্তু এই মুহূর্তে যদি একটু হলেও দেখেন, তাহলে একটু, কোনো তো পয়সা করি খরচ নেই, একটু একটু ভেবে দেখবেন যে আপনার যদি অন্য কোনো জায়গাতেও বিয়ে হতো তাহলেও কিন্তু এই জিনিসটা আমি না প্রথম আমি এগুলো উত্তর পেতাম না খুঁজে। আমার হাজব্যান্ড ভীষণ রাগী ছিলেন, মানে রাগী মানে বলে বোঝাতে পারবো না, মানে মানে ওপেন ক্যামেরায় বলছি, মানুষকে বোঝানোর জন্য, নিজের লাইফটা না খুলে না ধরলে না মানুষকে বোঝানো যায় না, যে নিজের লাইফটা গোপন রেখে অন্যকে আমি উপদেশ দিচ্ছি, ওরকম তো হয় না, তাই আমাদের নিজেদেরটাও বলতে হয়। তো ওর রাগটা না আমি সামলাতে পারতাম না প্রথম, যখন আমাদের যখন সংসার জীবনে ঢুকেছে, তখন আমি ভাবতাম যে কেন শুধু মানে আমার কি তাহলে ভুল হয়ে গেল, এরকম ভাবতাম। কারণ আমি নিজে খুব তারা বন্ধ করছি, এটা একটুখানি পজ করতে হবে। কি করে পজ করবো? হ্যাঁ, কই লাল বাটন নেই, দেখো কোনো লাল বাটন নেই, কি করে পজ করবো এটা আমি এখন? এখানে কোনো লাল বাটন নেই। তুমি একটুখানি নিচ দিয়ে যাবে, আমার মেয়ে পিছন দিয়ে যাবে, ও পছন্দ করছে না যে আমি ভিডিওটা করছি, মানে ওকে যেন না দেখা যায়। তো যাই হোক, তো আমি ভাবতাম এরকম, কিন্তু পরে যখন আমি পড়াশোনা করতে শুরু করলাম তখন দেখলাম যে আমার এটা আমাকে এখানেই কাটাতে হবে। এরম এটা কি একটু পজ করছি, আচ্ছা এখন একটু পজ করেছিলাম, আবার এটাকে অন করে দিলাম। তো যাই হোক, সেটা আমি বুঝতে পারলাম যে না, এটাকে আমাকেই সামলাতে হবে, এটা নিয়ে আমি অভিযোগ করেও পারবো না, এটা নিয়ে আমি আফসোস করেও পারবো না। আমার যদি এখানে বিয়ে না হয়ে, এটা তো আমি নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি, আমার যদি অন্য কোথাও বিয়ে হতো এই রাগ আমাকে পেতেই হতো, কারণ এটা আমি আনফিনিশড, এটা আমি ওখানেও আমি এসকেপ করে গেছিলাম, মানে ভয়, যেখানে আমি খুব না, যারা রাগী লোক তাদেরকে আমি এখনও খুব গা বাছিয়ে চলি, মানে আমি নিজে খুব একটা, আমি একটু ঠান্ডা সুস্থির, তো আমি খুব একটা রাগ চিৎকার চেঁচামেচি ওটাকে আমি এড়িয়ে চলি। কিন্তু কর্মা এমন জিনিস না, এড়ানো যায় না, ঠিক ঘুরে আসে। এবার আমার স্বামী হয়ে এসছে, আরও মজার কথা শুনবে, আমার মেয়ে, তোর কথা বলছি, মারাত্মক রাগী। ও ছোটোবেলায় এত রাগ ছিল না জানো, আমি তো বাবারটা সামলাতে আমার মা, আমার বাবা, আমার দিদি, ওরে বাবা রে, কী রাগ এদের রাগ দেখে না, আমার রাগ সম্বন্ধে না, আমার একটা মানে রাগী লোক দেখলেই না আমি একদম করতে আমি ভাবতাম আমার মেয়ে তো রাগী না, ও খুব সফট। ওরে বাবা রে, যত দিন যাচ্ছে ও রাগ। সেদিনই আলোচনা করছিলাম, এমনি আমার মেয়ে তো তোমরা জানো আমি সবসময় বলতে থাকি, ও আমার পরম বন্ধু ঠাকুরের কৃপায়, কিন্তু কিরম রাগ হয়েছে, তো সবাই বলে জিন্স না, বাবা দাদু দিদা মাসি সবারই তো রাগ, আমার রাগ নেই, আমার আবার একটু জেদ আছে, বিরক্তি আছে, এগুলো আছে, অনেকটা রাগেরই মতো, কিন্তু ওই রকম চিৎকার চেঁচামেচি বা রকম আমার মেয়ের এরকম রাগ দেখো, তার মানে কি আমার পুরো কাটেনি, কোনটা আমি আফসোস করব? তো সেটাই বলছি যে আপনি যেরকম লিখেছেন না, তো আমার অনুরোধ রইল এক মুহূর্তে একটু ভেবে একটু ওই আফসোসটাকে যদি এতদিনের আফসোস তো একদিনে হবে না, কিন্তু একটু যদি ভাবেন যে আমার অন্য জায়গায় হলে আমার এইটাই হতো, কেননা এইটা ওনার সঙ্গে কিছু নেই, একটা আপনিই ক্যারি করছেন,
আপনারই আনফিনিশড। আপনি যদি এটাকে কমপ্লিট করে নেন অঙ্কের মতো, আপনি যদি মিলিয়ে নিতে পারেন না ফলাফলটা, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। তো যাই হোক, আমরা কি করি, ওই আফসোস আর আফসোস আর আফসোস আর অভিযোগ, এইটা পেলাম না লাইফে, ওটা পেলাম না, ওটা হওয়ার ছিল না, ওটা পাওয়ার ছিল না। আমার তো আইপিএস হওয়ার ইচ্ছে ছিল, নিতান্তই কমাতে কমাতে, আচ্ছা 10 টাকা দেবে না, আচ্ছা 8 টাকা দাও, আচ্ছা 8 টাকা দেবে না, আচ্ছা 5 টাকা দাও, আচ্ছা 2 টাকা দাও, কিছুই তো দিল না। আমার অবস্থা তাই। আমি প্রথমে আমার ছিল, আমি সিভিল সার্ভিস, আইপিএসের ইচ্ছে ছিল। সবাই আমায় জিজ্ঞেস করতো আইএএসের দিকে, না, আইপিএস হলো না, পুলিশ হলো না, তারপরে আর্মি হলো না, ডাব্লিউবিসিএস হলো না, তারপরে হলো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলাম, রিপোর্টার মানে তৈরি হওয়া হলো না। ওটা ছিল না পাওয়ার। আমি চেষ্টা করেছিলাম, যে চেষ্টাটা কিন্তু আমার বৃথা গেল না, চেষ্টাটা আমার অন্য দিক দিয়ে সারফেস করলো, যেটা আমার করার ছিল, যেটা আমার জীবনের পারপাস ছিল। তার জন্য বলে চেষ্টাটা আমার যেহেতু পুলিশ হওয়া হলো না, আইপিএস হওয়া হলো না, আমার ডাব্লিউবিসিএসে হলো না, আমি সেহেতু কিছুই করব না। আমার অভিযোগ হয়ে গেল, আমি সারা জীবন অভিযোগ করবো বসে বসে, তাতে ঠেঙ্গা কিচ্ছু হবে না, তাতে ওই ব্যাগ নিয়ে সারা জীবন আমায় ঘুরতে হবে অভিযোগ করতে করতে। আমি সেটা করিনি। আমি কি করেছি, আমি অন্যদিকে চেষ্টা করেছি, আমি লেখালেখি করেছি, ব্যবসাটা ভালোভাবে করেছি। একটা জায়গায় যখন আমি সম্ভব হয়েছে 2টো এক্সিবিশন করেছি, মানে যেটা সাধারণভাবে মহিলারা ওরমভাবে করে না, পারমিশন পেয়েছি, ওরা দেখেছে যে আমি এলিজিবল, আমি করতে পারি। যেগুলো আমার বানানোর কথা না, আমি সেগুলো, যেগুলো ছেলেরা বানায় সেইগুলো আমি বানিয়েছিল, সেরকম কারিগরও পেয়ে গেছি। তারপরে এরকম অনেক, তারপরে বম্বেতে আসার পরে, যেখানে সাধারণভাবে আমাদের বয়সে যায় না, আমি না পারলাম না, এরকমই করে, আমার অভিযোগ আর আফসোস নিয়েই বসে থাকে। আমি সেটা করিনি, আমি অভিযোগ আফসোসকে একদম চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। দিয়ে আজকে যখন মিলিয়ে দেখি, তখন দেখি সত্যি তো তাই। আমি কিন্তু যেখানে আমার আফসোস বা অভিযোগ করার মতো একটা অপশান ছিল, সে জায়গায় আমি অ্যাক্টিভলি অ্যাকশান নিয়েছি বুড়ো বয়সে। আমি যখন ফিকি মানে ফিল্ম, মানে বলিউডের ওই যে, যখন আমি, তোমরা অনেকেই হয়তো জানো, আমি SW এর রেজিস্ট্রেশন পাওয়া, আমি লেখালেখি করি, এখন একটু স্থগিত আছে কোভিডের পর থেকে, কিন্তু ওই বড় বড় যে প্রোডাকশন হাউসে গিয়ে তখন 4-5টা শর্ট লিস্ট করে কথা বলতে হতো, মানে পিচ করতে হতো আমার গল্পটা। বিশ্বাস করবে না, আমার নাম নিতেও দ্বিধা নেই, সব কিছু আমার মেয়ে আমাকে হেল্প করেছে, সব। কিন্তু ও বা কেন করেছে, ও যদি দেখতো ওর মা সারা জীবন আফসোস করে, স্কুল থেকে ফিরে দেখতো ওর মা সারা জীবন আফসোস করে, ও আনন্দটা বাইরে খুঁজতো। ওর সব থেকে বড় বন্ধু আমি, কারণ আমার জীবনে এখন আফসোস ও দেখে না। তো আমি কি করি, ও মামা করে দে না রে, ও মামা এটা করে দে না রে, ও মামা এটা করে দে না রে, ওকে দিয়ে করিয়েছি, ফর্ম আনিয়েছি, অ্যাপ্লিকেশন করিয়েছি, করে ফিল্ম ইনস্টিটিউটে ইন্টারভিউ দিয়েছি। এই বুড়ো বয়সে ট্রেনিং করেছি। মামা ওই জায়গাটা কোথায় ছিল, স্টুডিওটা ফিল্মের, যেখানে আমাদের ট্রেনিং হলো? না, রিমি মাসিদের ওখানে বিশাল বড় যে ইনস্টিটিউট অফ ফিল্মের শুটিং হয়, যেখানে নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। তো ওইখানে আমাদের ওই ট্রেনিং হলো একদিন, গোটা দিন। আমার বর আর আমার মেয়ে আমায় ছেড়ে দিয়ে এলো, অনেক দূর আমাকে ছেড়ে দিয়ে এলো। আর আবার সন্ধ্যের পর যখন কমপ্লিট হলো, টাইম বলে দিয়েছিল, বিশ্বাস করে ওখানে আমরা বোধহয় 40 জন চান্স পেয়েছিলাম। তো ওখানে প্রোডাকশানের বড় বড় লোকরা সব এসেছিল, শেখানো হচ্ছিল হাউ টু পিচ, তোমার নিজের স্টোরি তুমি কি করে বলবে, এবং উইদিন 5 to 10 মিনিটস একটা অত বড় বড় গল্প আমি কি করে 5-10 মিনিট জানি না। তা ওটা ছিল ট্রেনিং। সব যখন আমরা গেছি না, ভালো ভালো সমস্ত নাম করা মানুষ গেছে শেখানোর জন্য। দুপুরবেলা একটা লাঞ্চ ব্রেক হলো, খেলাম, সব দেখছি না ইয়াং। তো আমি বোধহয় ওখানে সব থেকে বয়স্ক, আরেকজন ছিলেন, কিন্তু তিনিও আমার থেকে ছোটই হবেন। এখন যখন ভাবি, তখন ভাবি কোন লেভেলে প্যাশন ছিল, যে একবারও ভাবিনি যে সব তো বাচ্চা। তারপরে আবার আমার ল্যাঙ্গুয়েজে প্রবলেম ছিল, আমি ভালো করে ইংরেজি বলতে পারতাম না, হিন্দি বলতে পারতাম না, কিন্তু চলে গেছি। বলে না মুঁ উঠাকে চাল দিয়ে, ওই স্বপ্নটা এত চলে গেছে।
তো যাই হোক, খুব কাজে লাগলো। প্রথমবার যখন আমি বলছি, নাম বলতেও আমার দ্বিধা নেই, কারণ এগুলো একদম ওপেন। আমি যখন প্রথম সঞ্জয় লীলা বনসালির ইয়েতে আমি প্রথম পিচ করলাম, প্রথম আমার গল্প, তোমরা যারা শুনেছো জানো, অনুরাধা আমার খুব প্রাণের, খুব কাছের গল্প। অনুরাধা আমি তোমাদের বলেওছি। অনুরাধা যখন আমাকে পিচ করতে বলেছিল তখন এই ট্রেনিংটা হয়নি। তো যখন আমি পিচ করতে বললো, আমার মেয়েও আমার সাথে গেছিলো, আমাকে শ্যুট বললো, কথাটা এখনও মনে আছে, শ্যুট, রঞ্জনা শ্যুট। যে আমায় বলছে নাম ধরে, সে আমার ছেলের বয়সী। আমি অবাক হয়ে তাকালাম, আমাকে নাম ধরে, এখানে সব নাম ধরেই ডাকে, রঞ্জনা শ্যুট। শ্যুট যেই বলেছে, আমি তো নিয়মকানুন কিছু জানি না, আমি রিডিং করতে শুরু করেছি, আমার গল্পটা ইংলিশেই লেখা, রিডিং করতে শুরু করেছি। তখন বলছে যে রিডিং করে অতগুলো পেজ শোনানো তো সময় নেই, পিচ করতে হবে। যাই হোক, আমার মেয়ে করে দিল। ও তো জানে আমার গল্পগুলো প্রত্যেকটাই মোটামুটি ও মানে আউটলাইনগুলো ও বলে দিল। তারপরে অন্য কথা, তারপর ও আমাকে বাড়াতে বলেছিল। তারপর লাস্টে আমাদের জনারটা ম্যাচ করলো না, মানে যাই হোক, সেটা অন্য কথা। তো দিয়ে এবার অভিযোগ, আমি কিন্তু দেখো এখনো পাইনি আমি কিন্তু কোনো বলিউডে এখনো এরা আমায় সুযোগ, কলকাতায় তো আমার সুযোগই দেয়নি, ঠিক আছে, কিন্তু আমি কোনো দিন কলকাতার নামে কিচ্ছু বলি না, ওরা সুযোগ দিল না, এই তো আমার হলো না, বলিনি। আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানেও যে আমি একদম পুরো সিনেমায় আমার গল্পটা নিয়ে নিয়েছে তা না, কেননা আমাদের জনারে, আমি যে জনার ওরা চায়, যে জায়গাগুলো ওরা চায়, আমি লিখতেই পারছি না, আমার এখনও লেখা আসছে না। তোমরা শুনলে অবাক হবে, এখন যেটা আমি নতুন শুরু করেছি ওটা শুনলে মজা পাবে, ওটা মোটিভেশনাল, ওটা তো আরোই নেবে না ওরা। তো যাই হোক, ওটা ভাববো না, ওটা ভাবাটাও বলা যায় না, হয়তো মোটিভেশনাল নেবে, কিছুই বলা যায় না মানুষের জীবন। তো সেটাই বলছি যে ওই যে প্রথম কর্মাটা করে আমরা পৃথিবীতে লঞ্চ, মানে আমরা মানে কী বলবো, ল্যান্ড করেছিলাম, প্রথম কর্মটা কেঁদে, ওটা সবার জন্য কমন, মানে ওটাকে কী বলবো, ওটা জৈবিক, মানে ওটাকে করতে হয়, ওই টিকিটটা দিয়ে আমাদের এন্ট্রি নিতে হয়। কিন্তু বাকিটা আমি কি করব, এ যেন একটা মেলা, এ যেন জীবনটা যেন একটা মেলা। আমি কি করব, কোন স্টলে যাব, কোথায় কি কিনবো, আনন্দ স্টলে যাব না দুঃখের স্টলে যাব, শাড়ি কিনবো নাকি সিনেমা দেখবো না কি করব, কমপ্লিটলি আপ টু আস। আমরা কি করব, আমরা অভিযোগের স্টলে যাব, আফসোসের স্টলে যাব, নাকি ঠাকুরের কথা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, আনন্দময়ের সন্তান, তোরা তোরা আনন্দে থাক যা কিছুর মধ্যে, ঠিক রাস্তা খুঁজে পাবো। ধরো চাকরি পাচ্ছি না, আমি তো বলছি আমি পাইনি, এখনো পাইনি, কিন্তু আমি হাসি মুখে লড়ে যাচ্ছি। তাতে কি হচ্ছে জানো তো, বলতে দ্বিধা নেই, হয়তো যেটা ডিজায়ার, মানে আমার যেটা ইচ্ছে ছিল, হয়তো সেটা হয়নি, কিন্তু অন্য কিছু হচ্ছে, অন্য দিক থেকে আমার রাস্তা খুলছে। তার জন্য বলে যে আফসোস অভিযোগ না করে ওই সময়টা অ্যাকশন নিতে। অ্যাকশন মানে সবাই তো আর গল্প লিখবে না, সবাই তো আর অফিস যাবে না, সবাই তো আর আমার মতো ওই দৌড়ে দৌড়ে গিয়ে প্রোডাকশানে গিয়ে গল্প পিচ করবে না, কিন্তু কিছু তো করবে, কিছু তো করবে। এটা ঠিক যে শুধু বসে থাকলে অলস মস্তিষ্ক, ডেভিলস ওয়ার্কশপ, তখনই পুরনো কথা, আফসোস, এসব। তো ওটাকে আমার চয়েস, আমি এই মেলাতে এসেছি, এটা আনন্দ মেলা, এখানে আমি যেগুলো পেয়েছি সেগুলোকে থ্যাংক ইউ বলে বলে আমি আমার অ্যাকশনটা, যে কাজটা আমি করছি, আমার সংসারটা আমি আফসোস করে করব না, আমার যে কোনো কাজই, এটা একটা অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, এটা যদি আমার থাকে না, এটা আমি কখনো না কাউকে কোনো খারাপ কথা বলবো না, বা কাউকে হিট করে কথা বলবো না, অযথা কাউকে উপদেশ দেব না, অযথা মানুষ সব নেবে না আমার উপদেশ, দেব না। বাট এইগুলো হচ্ছে আনন্দমেলায় ঘুরে ঘুরে আমি কি করছি, তারপরে আমাকে আনন্দমেলা দিয়ে বেরিয়ে যাব যখন, তখন আমি তাহলে আর ওই আফসোস করতে করতে বেরোবো না, নেচে নেচে বেরোবো তখন। কারণ একটা মেলা থেকে গিয়ে আমাদের, এটা আমি বিশ্বাস করি, একটা মেলা থেকে গিয়ে আমার আরেকটা মেলা, মানে ইটস এ কন্টিনিউ লাইফ, মানে ইটার্নাল লাইফ বা ইটার্নিটি, এটা কি ঘুরছে এখানে। যেরকম আমরা একটা দিন থেকে আমার ইচ্ছা হলো না হলো, আমাকে পরের দিন বাঁচলে আমার পরের দিনে যেতে হয়, এও ঠিক তাই, আজকের দিনটা কাটালাম, কাটিয়ে আমি পরের দিন গেলাম। আজকে যদি ওরমভাবে বাঁচি, তাহলে কালকেও আমার ওই কনসিয়াসনেসটাই থাকবে যে না, আজকে থেকে আর আফসোস করবো না। তো সেটাই বলছি, তাহলে এসেছি কাঁদতে কাঁদতে, কিন্তু গেট দিয়ে যখন বেরোবো তখন হাসতে হাসতে যাওয়ার একটা অ্যাটিটিউড তৈরি হবে। আর এটা আমি কখনোই ভাববো না যে যেরকম আজকেই মানে একটা কমেন্ট এসছে
সেখানেও আমি নাম নিচ্ছি না, ও আমাকে লিখেছে যে আহ, যে আজকে যে কেসটার জন্য আমি সকালবেলা আজকে প্রার্থনা বলো বা যা যা আমার সকালবেলার কাজ তাড়াতাড়ি করে নিয়েছি, কেননা 10:30 থেকে সুপ্রিম কোর্টের ওই শুনানিটা শুরু হবে। তো তো ওটা দেখবো বলে তো আমি একটা কমিউনিটিতে দিয়েছিলাম যে ভালো হবে, যা কিছু মঙ্গল সকলের জন্য, গ্রেট গুড। গ্রেট গুড, গুড মানে হচ্ছে অল্প, আর যখন গ্রেট গুড মানে হচ্ছে সবার জন্য যেটা ভালো হবে, তখন কেউ একজন লিখেছে যে আমিও প্রার্থনা করছি দিদি। তো কিন্তু জানো তো, যে কেসটা দেখছে বা যার বেঞ্চ মানে যার ইয়েতে শুনানিটা হচ্ছে, যিনি জাজ, তার কিন্তু এখনো পর্যন্ত মানে আমিও শুনেছি, আমারও কানে এসছে। তো ওই কেসগুলো এখনও, আমি তখন বললাম যে এটা আমাদের ভাবনার প্যাটার্ন। আমরা কি করি, আমরা দেখেছি যেগুলো হয়নি সেগুলো আমরা ডিসিশন নিয়ে ফেলি আগামী দিনেও হবে না। এটা ওখানকার কোনো দোষ না, এটা আমার চিন্তার প্যাটার্নের দোষ। আগেইন দ্য সেম থিং, ওই অভিযোগ, আফসোস, এগুলো আমার প্যাটার্ন। আমি এগুলো নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এও তাই, গতকাল একটা কেস সলভ হয়নি, আজকে উনি করছেন, এটা হবে না বলে, আমি যেটা ভাবি সেটাই সারফেস করে। তো আমি একা ভাবছি, আর যদি একটা গোটা ল্যান্ডের মানুষ সেই পজিটিভভাবে হবে, গতকাল হয়নি তো কী হয়েছে, আজকে হবে, তো ভাবো সারফেস করবে অন্যরকম, হতে বাধ্য। মানে এগুলো কি বলে তো, এগুলো পুরোটাই এনার্জির খেলা। আমি যা এনার্জি পাস করছি ওটারই খেলা। আমি দেখেছি যে যাব দুরন্ততে, তখন যেতাম দুরন্ত, একটা ফোন আসছে, যাই হোক। তো তখন আমি দুরন্ততে ট্রাভেল করতাম, কলকাতা যেতাম। তো দুরন্ততে সবাই বলতো যে এরকম দুরন্তর ইয়েটা, আমার একজন চেনা মানুষ বলছে যে যতবার আমি দুরন্ততে গেছি এরকম হয়েছি, কালকে আমার ট্রেন এরমই হবে। এরকমই আমি তখন বললাম যে আমিও তো দুরন্ততে যাই, এরম তো হয় না, কি জানি তোমার সাথে হয় না, আমার সাথে হয়। আমাকে পরে ও আমায় ফোন করে বললো, জানো তো আমি যখন দুরন্ততে গেছি আবার হয়েছে। অথচ এই একই দুরন্ততে আমি ট্রাভেল করি, মানে করতাম তখন, ঠাকুরের কৃপায় সে সময় দুরন্ত আমার সঙ্গে কোনো ইয়ে হয়নি। মানে ট্রেনে যখন উঠেছি আমি ভেবেই উঠেছি যে সুন্দর ট্রাভেল হবে, সুন্দর, প্রত্যেকটা মানুষ সুন্দর সুস্থভাবে আমরা গিয়ে গন্তব্যে পৌঁছবো। পুরোটাই আমাদের এনার্জির খেলা। আমি কিভাবে ভাবছি, একটা মানুষ রোজ খারাপ কথা বলে, সে আজকেও খারাপ কথাই বলবে, আমি ভাববো না। সে বলবে কি বলবে না তার ওপর। আমি যখন দেখছি তাকে, আমি ভাববো ও আজকে ভালো কথা বলবে, ও আজকে ভালো কথা বলবো, আজকে একদিনের ম্যাজিক না এটা, মানে এটা যেন কন্টিনিউ করে, মানে আমার এই চিন্তা। আমি ভাবলাম, আজকে ভাবলাম কই বললো না তো, ওর কর্মার ওপর আমার কর্মা ডিপেন্ড করে না। আমি কি চিন্তা করছি সেটা আমি ভেবেই গেলাম আজকে চায়ের দোকানে যাব, গিয়ে আমি দেখেছি চোখের ওপর, আমাদের ছোটোবেলায় না চায়ের দোকানে খুব আড্ডা দিত, মানে এরকম হতো, ছেলেরা খুব আড্ডা টাড্ডা দিত। তো সব বেস্ট অন এক্সপিরিয়েন্স বলছি যে আজকে চায়ের দোকানে যাবো, আবার ওই ঝগড়াঝগড়ি হবে, আজকে না আমি এই বলবো, তাই হয়েছে। এবং সেটাই বলছি যে আজকে যাব এবং আজকে ঝগড়া হবে না, আমি আমার ভালো অ্যাড অন করে আসতে পারবো। তো এটা একটা এক্সাম্পল দিলাম। তো এটাই মানে আমার জীবনটা আমি কিভাবে, প্রথমটা তো আমাকে করতে হবে, ওটা করে ঢুকতে হবে, এন্ট্রি নিতে হবে। কিন্তু আমি যখন চলে যাব বা আমার দিনগুলো যে আমি কাটাবো, আমি অভিযোগ করব না আফসোস করব, সেটা কিন্তু পুরো আমার উপর। তো সেটা নিয়ে আমার জীবন তৈরি হবে, আমার শরীর তৈরি হবে, আমার চেহারা তৈরি হবে, আমার অরা তৈরি হবে, আমার এক্সিস্টেন্স তৈরি হবে, সবটা আমার ওই চিন্তায় তৈরি হবে, সবটা। আজকে আমি ভাবলাম যে আজ অনেক কিছু শিখেছি, 2 দিন করেছি, ঠিক আছে আজকে বিশ্রাম নিয়ে করবো না, তাহলে আমি যেখানে ছিলাম সেখানে। এখানে কোনো নিঃশ্বাসকে আমরা ভাবি যে 15 দিন নিঃশ্বাস নেবো, 2 দিন বিশ্রাম নিই, 2 দিন আর রেস্ট নিই, 2 দিন আর নিঃশ্বাস নেব না, তাহলে ভাবো কি হাল হবে। নিঃশ্বাস রোজই নিতে হয়, এও তাই, কর্ম রোজ করতে হয়। এবং উইথ, আমার গতকাল অবধি চাকরি হয়নি, আজকে হবেই, আজকে যে ইন্টারভিউটা দেবো হবেই হবে, এইটা অ্যাটিটিউড। 7 দিনে হলো না, 8 দিনে হলো না, 15 দিনে, 1 মাসে হবেই হবে, কেন কি আমার থিঙ্কিং এইটা আমি চেঞ্জ করে ফেলেছি। তো আজকে এইটুকুই রইল। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো পজিটিভ, মানে একদম কজে থেকো। আর সবাইকে অনুরোধ রইল, টপিক দাও, টপিক একদম শেষের দিকে। চলো, টাটা।